কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজের বিজ্ঞানের ছাত্রছাত্রীদের রসায়ন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আমি টিপু সুলতান, সহকারী অধ্যাপক রসায়ন। আজকের বিষয় পরমাণুর গঠন। আমরা গত ক্লাসে দেখাইছিলাম পরমাণুর যে উৎপত্তি হয়েছে সেইটা হচ্ছে একটা 4,500 কোটি বছর আগে মহাবিস্ফোরণের মাধ্যমে। এই পরমাণু গঠিত হয়েছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনকে বলা হচ্ছে স্থায়ী কণিকা। এছাড়া কতগুলো অস্থায়ী কণিকা আছে যেগুলো উদ্ভব হয়, সাথে সাথে সেগুলো আবার ধ্বংস হয়। আমরা পরমাণুতে যে স্থায়ী মূল কণিকা আছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের উপর ভিত্তি করে আমরা পরমাণুর গঠন আলোচনা করব। পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন, বাইরে থাকে ইলেকট্রন। এই কেন্দ্রটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে যে প্রোটন আছে তা প্রমাণ করা যায় একটা পরীক্ষার মাধ্যমে, সেটা হচ্ছে আলফা কণা পরীক্ষা। আলফা কণা কি? আলফা কণা বলা হয়েছে হিলিয়াম 4 আইসোটোপ থেকে 2টা ইলেকট্রন সরায় নিলে পারে যা পড়ে থাকে সেটা হচ্ছে আলফা কণা। হিলিয়াম কাকে বলা হয়? যার কেন্দ্রে 2 প্রোটন এবং 28 নিউট্রন এবং বাইরে 2টা ইলেকট্রন থাকে। এটা হচ্ছে হিলিয়াম পরমাণু। হিলিয়াম পরমাণু থেকে 2টা ইলেকট্রন বের করে দিলে পারে যা পড়ে থাকে সেটা হচ্ছে আলফা কণা। অর্থাৎ 2 প্রোটন যার কেন্দ্রে, তার নাম দেওয়া আছে হিলিয়াম, এবং প্রোটন এবং নিউট্রনের সমষ্টি 4, এবং এখানে কত চার্জ? 2 পজিটিভ, অর্থাৎ এখানে কোনো ইলেকট্রন নাই। এখানে চার্জ দেখানো হয়, এখানে প্রোটন দেখানো হয়, এখানে প্রোটন নিউট্রনের সমষ্টি দেখানো হয়। এইটাকে বলা হচ্ছে আলফা কণা। তাহলে আলফা কণা কি যুক্ত? পজিটিভ চার্জ যুক্ত। যদি পজিটিভ কণা এবং পজিটিভ কণা পরস্পর কাছাকাছি হয় তারা পরস্পরকে এড়িয়ে যায়। পজিটিভ এবং নেগেটিভ কণা পরস্পরকে আকর্ষণ করে। তাহলে আলফা কণা পজিটিভ চার্জযুক্ত। তাহলে আলফা কণা যদি পরমাণুর কেন্দ্রের কাছে যায় তাহলে কি ঘটনা ঘটতে পারে? আমি যদি এখানে একটি ভারী মৌল নিই, 79 প্রোটন বিশিষ্ট একটি মৌল যার নাম দেওয়া হয়েছে গোল্ড, তাহলে এর কেন্দ্রে যেহেতু 79টা প্রোটন আছে, প্রোটন পরস্পরকে বিকর্ষণ করে। এই বিকর্ষণকে ঠেকানোর জন্য নিশ্চয়ই এখানে নিউট্রন আছে, আর বাইরে আছে ইলেকট্রন। এসব কক্ষপথ দিয়ে ইলেকট্রন আছে। আমি এই পরমাণুটার উপরে যদি আলফা কণা প্রেরণ করি তাহলে কি ঘটনা ঘটতে পারে? আলফা কণা মানে 2 প্রোটন, ইলেকট্রন নাই, তাহলে এটা পজিটিভ চার্জ যুক্ত। পজিটিভ কণা যদি এই পথ দিয়ে যাওয়া শুরু করে তাহলে এই কেন্দ্র হচ্ছে পজিটিভ চার্জ, কেন্দ্রটা পজিটিভ চার্জ যুক্ত। তাহলে পজিটিভ আর এই পজিটিভ পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ করলে কি হবে? তাহলে এইটা যদি গতি খুব বেশি থাকে তাহলে এই নিউক্লিয়াসটাকে বেগে সরাই নিয়ে চলে যাবে। আর যদি এর জড়তা বেশি হয় বা ভর বেশি হয় তাহলে পারে বেগের পরিমাণ যদি কম হয় তাহলে সে এটাকে সরাতে পারবে না, এই জায়গায় স্থির থাকবে। যদি এর তুলনায়, অর্থাৎ এর তুলনায় যদি এর ভর বেশি হয় তাহলে এর তুলনায় এর ভর বেশি, আবার এ আস্তে আস্তে কমবে, তখন এরা পরস্পরকে বিকর্ষণ করবে। বিকর্ষণ করলে সে এখান থেকে পথ পরিবর্তন করে ফেরত আসবে। আর যদি এর ভর কম হতো আর এর বেগ যদি প্রচন্ড হতো
তাহলে এইটা ধাক্কা মেরে আস্তে আস্তে সরাই নিয়ে তখন ফেরত আসতো না। আমাদের এটার ভর বেশি হওয়ার জন্য আলফা কণা একে সরাতে পারতেছে না। যদি আলফা কণাটা এই বরাবর যায় তাহলে আলফা কণাটা ফেরত আসবে। যদি আলফা কণাটা এই বরাবর যেত তাহলে এখানে কি হতো, আলফা কণাটা এই বরাবর যাচ্ছে, তখন দেখা যাচ্ছে এইখান থেকে এইখানে দিক পরিবর্তন হয়ে চলে যেত, পজিটিভ পজিটিভ পরস্পর ঘর্ষণ করত, দিক পরিবর্তন হয়ে চলে যেত। এইখানে আমরা যদি একটা পর্দা রাখি, এই পর্দা জিঙ্ক সালফাইডের একটা পর্দা বা যে কোনো পর্দায় রাখবো, সেই পর্দার উপরে আমরা যদি দেখি তাহলে দেখবো আলফা কণা যদি পরমাণুর উপর দিয়ে আমরা পাস করি তাহলে আলফা কণা এখানে কোনো এই বরাবর সে কোনো আলো দেখাতে পারবে না, এখানে কোনো আলো প্রতিক্রিয়া দেখবো না। কিন্তু আমি যদি এদিক দিয়ে যাই তাহলে এই সব জায়গায় আমি দেখবো যে আলোর প্রতিক্রিয়া হচ্ছে। অর্থাৎ নিউক্লিয়াস বরাবর আমি এই পর্দার উপরে কোনো আলফা কণা বা এর থেকে উদ্ভূত আলো দেখতে পারবো না। কিন্তু যদি আমরা এই নিউক্লিয়াসের বাইরে এলাকায় যাই তখন আমরা দেখবো যে এখানে আলো পড়তেছে। যে আমরা দেখলাম যে এই পর্দা খুব ক্ষুদ্র জায়গা যেখানে কোনো আলো পড়ে যায় আর বাদ বাকি সব জায়গায় আলো পড়েছে। এই কথার অর্থ আলফা কণা পরমাণুর অধিকাংশ জায়গা দিয়ে যেতে পারে, ক্ষুদ্র কোনো জায়গা দিয়ে যেতে পারে না। এই ক্ষুদ্র জায়গাটার নামই দেওয়া হয়েছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস পজিটিভ চার্জযুক্ত, কারণ আলফা কণা পজিটিভ, কেউ যদি পজিটিভ না হতো তাহলে পরে সে এইগুলো বিকশিত হয়ে পাকা পথে যেত না। অতএব এও পজিটিভ চার্জযুক্ত, নিউক্লিয়াসও পজিটিভ চার্জযুক্ত। তাহলে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস পজিটিভ চার্জযুক্ত এবং বাইরে অধিকাংশ জায়গায় ফাঁকা। আমাদের এখান থেকে বলতে পারি পরমাণুর নিউক্লিয়াস পজিটিভ চার্জযুক্ত এবং এই নিউক্লিয়াস ভারী যদি না হতো তাহলে পরে আলফা কণা এটাকে সরাই দিয়ে চলে যেত। পরমাণু গঠন এরকম, পরমাণুর গঠন সম্পর্কে যে মতবাদ দিতে সেই মতবাদ অনুসারে আমি পরমাণুর গঠন ব্যাখ্যা করছি। পরমাণু গঠনে বলা হয়েছে পরমাণু কেন্দ্রে প্রোটন এবং বাইরে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘোরে। পরমাণু কেন্দ্রে থাকে প্রোটন, বাইরে ইলেকট্রন কতগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। ইলেকট্রন হয় এই জায়গা আছে না এই জায়গা আছে, অর্থাৎ এর মাঝখানে কোথাও ইলেকট্রন থাকতে পারবে না। এই মতবাদটা থেকে বোর বলেছে পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন কতগুলো নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘোরে। যদি পথ নির্দিষ্ট না হতো তাহলে কি ঘটনা ঘটতো? ধরো প্রোটন এই জায়গা আছে, ইলেকট্রন আছে এই জায়গাটা, তাহলে প্রোটনের সাথে ইলেকট্রনের আকর্ষণ আছে। প্রোটন যদি ইলেকট্রনকে আকর্ষণ করে তাহলে ইলেকট্রনটা যেহেতু গতিশীল আস্তে আস্তে সে ঘুরতে এইভাবে কাছে আসতো। প্রোটন এবং ইলেকট্রন এই কণা যখন আকর্ষণ করে তখন আকর্ষণের শক্তি নির্গত হয়। এই প্রোটনকে কেন্দ্র করে ইলেকট্রন যদি নিরবিচ্ছিন্নভাবে ঘুরতো তাহলে কি করতো? প্রোটনের সাথে
আকর্ষণের ফলে ইলেকট্রন আস্তে আস্তে কাছাকাছি আসবে, ঘুরতে ঘুরতে কাছাকাছি আসবে, কাছাকাছি আসতে 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 তাহলে পরে প্রোটন ইলেকট্রনের আকর্ষণের ফলে শক্তি নির্গত হতো। তাহলে শক্তিটা আমি এইরকম দেখবো না শক্তিটা এরকম বিচ্ছিন্ন দেখবো? প্রোটনের টানে ইলেকট্রন ঘুরতে 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 কাছে আসতে যায়। তাহলে প্রোটনের সাপেক্ষে ইলেকট্রন যখন ঘুরতেছে ইলেকট্রনের ঘূর্ণন তো বিচ্ছিন্ন না, অবিচ্ছিন্ন ঘূর্ণন। তাহলে অবিচ্ছিন্ন ঘূর্ণন এবং অবিচ্ছিন্ন আকর্ষণ, তাহলে অবিচ্ছিন্ন ঘূর্ণন এবং অবিচ্ছিন্ন আকর্ষণের শক্তি নির্গত হবে অবিচ্ছিন্নভাবে। কিন্তু আমরা বাস্তবে পাই কি ইলেকট্রন শক্তি নির্গত করে এইভাবে কতগুলো বিচ্ছিন্নভাবে শক্তি নির্গত করে। তাহলে বিচ্ছিন্নভাবে যখন শক্তি নির্গত করে তখন আমি এই সিদ্ধান্তে আসতে পারি যে প্রোটনকে কেন্দ্র করে ইলেকট্রন অবিচ্ছিন্নভাবে ঘোরে না, ঘোরে কিভাবে? বিচ্ছিন্নভাবে। হয় সে এই কক্ষপথে ঘোরে, নাই সে এই কক্ষপথে ঘোরে। সে যদি অবিচ্ছিন্নভাবে ঘুরতো, যদি এইভাবেই ঘুরতো যে প্রোটনকে কেন্দ্র করে ইলেকট্রন এইভাবে ঘুরতে 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 আস্তে আস্তে কেন্দ্রে আসতে যায়, তাহলে কেন্দ্রে আসতে পারবে এখান থেকে আকর্ষণ করে যে শক্তি নির্গত হলো সেই শক্তিটা আমি দেখতাম অবিচ্ছিন্নভাবে। কিন্তু আমি শক্তি দেখতে পারি যে বিচ্ছিন্নভাবে শক্তি নির্গত হচ্ছে। তাহলে বিচ্ছিন্নভাবে শক্তি নির্গত হলে পারে এর ব্যাখ্যা কিভাবে দেওয়া যায়? যে ইলেকট্রনটা তোমার ইলেকট্রন যখন এখান থেকে এখানে আসবে তখন আমরা একটা রেখা দেখলাম, আবার এখান থেকে যখন এখানে আসলো তখন আর একটা রেখা দেখলাম। তাহলে কি হবে? আমরা বিচ্ছিন্নভাবে রেখাগুলো দেখতে পাচ্ছি না। যখনই বিচ্ছিন্নভাবে রেখাগুলো দেখতে পাচ্ছি তখন আমি সিদ্ধান্ত নিতে পারি ইলেকট্রন কতগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। যদি নির্দিষ্ট কক্ষপথে না ঘুরতো, যদি এইভাবেই ঘুরতো তাহলে আমি আলো দেখতাম এইভাবে, এখান থেকে শক্তি নির্গত হতো, অবিচ্ছিন্ন শক্তি দেখতে পারতাম। কিন্তু আমি শক্তি দেখতে পাচ্ছি কি বিচ্ছিন্ন। তাহলে বিচ্ছিন্ন শক্তি দেখে আমি সিদ্ধান্ত নিতে পারি যে পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন কতগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। এই নির্দিষ্ট কক্ষপথে বাদ দিয়ে সে অবিচ্ছিন্নভাবে ঘুরতে পারে না। অবিচ্ছিন্নভাবে ঘুরতে পারে আমি আলো দেখতাম অবিচ্ছিন্ন। যখনই সে কক্ষপথ চেঞ্জ করে তখনই সে শক্তি ছাড়ে। তাহলে শক্তি কিরকম ছাড়বে? অবিচ্ছিন্ন শক্তি ছাড়বে না, শক্তি ছাড়বে বিচ্ছিন্ন। কারণ এইখান থেকে যখন এখানে আসবে তখন একটা রেখা দেখবো, এখান থেকে এখানে একটা রেখা দেখবো। তাহলে পরমাণু যখন উচ্চতর কক্ষপথ থেকে ইলেকট্রন নিম্নতর কক্ষপথে আসে তখন শক্তি ছাড়ে। সেই শক্তিটা কিভাবে ছাড়ে? শক্তিটা ছাড়ে বিচ্ছিন্ন হবে। কিভাবে বিচ্ছিন্ন বলবো? এখান থেকে যখন এখানে আসবে তখন একটা রেখা দেখবো, এখান থেকে এখানে একটা আসবে তখন একটা রেখা দেখবো। আর যদি এভাবে ঘুরতো তাহলে আমরা শক্তি দেখতাম অবিচ্ছিন্ন। যখন উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে ইলেকট্রন আসে তখন শক্তি ছাড়ে। কেন শক্তি ছাড়ে? প্রোটনের সাথে ইলেকট্রনের টান আছে। যখন আরো কাছে আসবে টান আরো বাড়বে, টান বাড়লে পরে শক্তি নির্গত করে। আর যদি প্রোটনের সাথে ইলেকট্রনের টান, এই প্রোটনের সাথে ইলেকট্রনের টান আছে, আমি যদি এই টান ভাঙতে চাই, এই টান ভাঙতে গেলে পরে ইলেকট্রনের উপর শক্তি প্রয়োগ করতে হবে। শক্তি প্রয়োগ করলে পরে সেই শক্তি নিয়ে উচ্চতর কক্ষপথে যাবে। সে এখান থেকে ইলেকট্রনটা উঠে এখানে চলে গেল। তাহলে এখানে কি হলো? টান ভাঙলা। টান ভাঙতে গেলে পরে আমাদের শক্তি প্রয়োগ করতে হবে। শক্তি প্রয়োগ করলে পরে সেখানে আমরা শক্তি দেখবো না। আর যদি সে এখান থেকে এখানে নামে তখন সে শক্তি ছাড়বে। অর্থাৎ টান বললে ইলেকট্রন এখান থেকে এখানে আসতে পারে কি হবে? এখান থেকে যদি ইলেকট্রন এখানে আসে তাহলে প্রোটনের সাথে ইলেকট্রনের দূরত্ব হবে কমে। যখন দূরত্ব কমবে তখন টান বাড়বে, আর টান বাড়লে শক্তি নির্গত হয়। আর যদি প্রোটনের সাথে ইলেকট্রনের টান আমরা ভেঙে উপরে ইলেকট্রন দিয়ে যাই তখন সেখানে শক্তি প্রয়োগ করা লাগে। এখন উচ্চতর কক্ষপথে ইলেকট্রনের শক্তি বেশি না নিম্নতর কক্ষপথে শক্তি ইলেকট্রনের শক্তি বেশি? এটাকে বলা হচ্ছে নিম্নতর কক্ষপথ, এটাকে বলা হচ্ছে উচ্চতর কক্ষপথ। এই কক্ষপথে ইলেকট্রনের শক্তি বেশি না এই কক্ষপথে শক্তি ইলেকট্রনের শক্তি বেশি? কারণ যখন ইলেকট্রনটা কেন্দ্রের কাছাকাছি থাকতেছে তখন আকর্ষণ বেশি, আকর্ষণ বেশি হলে পরে শক্তি নির্গত হয়েছে, তাহলে এখানে ইলেকট্রনের শক্তি কম। আর যখন ইলেকট্রনটা দূরে থাকতেছে তখন আকর্ষণ কম, আকর্ষণ কম থাকা মানে ইলেকট্রনের শক্তি বেশি। উচ্চতর কক্ষপথে ইলেকট্রনের শক্তি বেশি, আকর্ষণ কম। নিম্নতর কক্ষপথে কি হয়েছে? ইলেকট্রনের শক্তি কম, আকর্ষণ বেশি। উচ্চতর কক্ষপথে ইলেকট্রনের শক্তি বেশি, নিম্নতর কক্ষপথে ইলেকট্রনের শক্তি কম। এটা কিভাবে বুঝবো আমরা?
নিম্নতর কক্ষপথে প্রোটন এবং ইলেকট্রনের দূরত্ব থাকে কম। দূরত্ব কম থাকলে আকর্ষণ হয় বেশি, যত আকর্ষণ বেশি হয় শক্তি তত বেশি নির্গত হয়। উচ্চতর কক্ষপথে আকর্ষণ কম, আকর্ষণ কম থাকে মানে বন্ধন কম, বন্ধন কম হতে পারে সেখান থেকে শক্তি কম নির্গত হয়। বন্ধন গড়লে পারে শক্তি নির্গত হয়, আর বন্ধন ভাঙতে শক্তি লাগে। তাহলে প্রোটনের সাথে ইলেকট্রনের টান আছে, এই টানের পরিমাণ যদি বাড়ে তাহলে পারে শক্তি নির্গত হবে, আর টানের পরিমাণ যদি কমে তাহলে ওই ইলেকট্রনের শক্তি বেশি। আমরা দেখতে পাচ্ছি পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন কতগুলো নির্দিষ্ট কক্ষপথে হয়, এর মাঝখানে কোথাও অবস্থান করতে পারে না। ওকে, ধন্যবাদ।